রাজনীতির মাঠের এক ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, আবার সেই সঙ্গ দোষেই তরি ডোবে। আজকের বাংলাদেশের রাজনীতির দাবা খেলায় কে রাজা আর কে বোরে তা বুঝতে হলে আপনাকে তাকাতে হবে ভিপি নূরের হাহাকারের দিকে আর নাহিদ হাসনাতদের বিজয়ের হাসির দিকে। বিএনপি জোটের ধানের শীষ নিয়ে ভিপি নূর এখন রাজনীতির মাঠে এতিম হয়ে ঘুরছেন, আর অন্যদিকে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি পাচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। কিন্তু কেন এমন হলো? কেন বিএনপির হেভিওয়েট নেতারা নূরের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিলেন? আর কেনই বা জামায়াত নিজেদের নিশ্চিত জেতা আসনগুলো হাসি মুখে নাহিদ আখতারদের হাতে তুলে দিয়ে তাদের জন্য দিনরাত খাটছে? এই মেগা গেমের আসল রহস্য কি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জোট রাজনীতির সেই গোপন সমীকরণ, যেখানে কেউ ডুবেছে লোভে আর কেউ জিতেছে ত্যাগে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, কাগজে কলমে রাজা হওয়া আর মাঠে রাজা হওয়া এক বিষয় নয়। ভিপি নুরুল হক নূর সম্ভবত এই সূত্রটা বুঝতে একটু দেরি করে ফেলেছেন। বিএনপির সঙ্গে জোট করে তিনি ভেবেছিলেন কেল্লা ফতে, পটুয়াখালী ৩ আসন অর্থাৎ গলাচিপা দশমিনা থেকে তিনি বিএনপির সমর্থনে প্রার্থী হয়েছেন। কাগজে কলমে তিনি জোটের একক প্রার্থী, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো ভিপি নূর এখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থার মতো ঘুরপাক খাচ্ছেন। কারণ বিএনপির স্থানীয় শক্তিশালী নেতা হাসান মামুন কেন্দ্রের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি এখানে একটা নাটক করেছে। তারা লোক দেখানো বা আইওয়াশ করার জন্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা জানেন এই বহিষ্কারাদেশ আসলে এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই না। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। গলাচিপা ও দশমিনা ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের বিএনপির হাজার হাজার নেতাকর্মী ভিপি নূরের পাশে নেই। তারা সবাই হাসান মামুনের পক্ষে জান প্রাণ দিয়ে কাজ করছেন। নূর সেখানে কোনো সহযোগিতা পাচ্ছেন না। বিএনপির পার্টি অফিসে তার জায়গা হচ্ছে না। সোজা কথায় বিএনপির জোটে গিয়ে নূর এখন ওই এলাকায় রাজনৈতিক এতিম। বিভিন্ন সভায় নূর ক্ষোভ ঝাড়ছেন, চিৎকার করছেন, কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। বিএনপি তাকে সিট দিয়েছে ঠিকই, কিন্তু ভোট দেয়নি। লোভের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে নূর তার জলজ্যান্ত উদাহরণ। শুধু নূর নন, এই ট্র্যাজেডির শিকার গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খানও। সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি যশোর ৪ আসনে বিএনপির টিকিটে লড়তে গিয়েছিলেন। ফলাফল, স্থানীয় বিএনপি নেতারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমে তাকে বয়কট করেছে। ধানের শীষ প্রতীক পেয়েও তিনি এখন ধারের কাছেও নেই। অর্থাৎ বিএনপির সঙ্গে জোট করা ছোট দলগুলোর জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একই দশা বামপন্থী দলগুলোর নেতাদেরও। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ঢাকা 12 কিংবা ব্রাহ্মণবাড়িয়া 6, যেটাই বলুন না কেন, বিএনপির সমর্থন পেয়েও তিনি মহা বিপদে। ব্রাহ্মণবাড়িয়ায় তাকে সমর্থন দেয়া হলেও বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক এবং সাবেক ভিপি সাইফুজ্জামান কামাল তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। যদিও তারেক রহমান খালেককে ঢাকায় ডেকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, কিন্তু মাঠের কর্মীদের মন কি আর তাতে গলে? মনে হয় না। সাকি এখন বুঝতে পারছেন বিদ্রোহী প্রার্থীর ঠেলাই এমপি হওয়ার স্বপ্নটা তার জন্য কতটা ধূসর হয়ে যাচ্ছে। একই চিত্র জমিয়তে উলামা ইসলামের ক্ষেত্রে। তাদের 4টি আসন দেয়া হয়েছিল, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিবের কপাল পুড়িয়েছেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা। বিদ্রোহী হয়ে তিনি জমিয়ত প্রার্থীকে তুলোধুনা করছেন, অথচ এই রুমিন ফারহানা একসময় বলতেন বিএনপির জন্যই নাকি সূর্য ওঠে। আজ তিনি জোটের শরিকদের ডোবাচ্ছেন। সাইফুর হক কিংবা আন্দালিব রহমান পার্থ, সবার অবস্থায় কম বেশি তথৈবচ। বিএনপির রাজনীতিতে শরিকরা আসলে টিস্যু পেপারের মতো, ব্যবহারের পর যাদের ছুঁড়ে ফেলা হচ্ছে স্থানীয় রাজনীতির ডাস্টবিনে। দর্শক, রাজনীতির এই গভীর বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে এবং নিয়মিত এমন ভিডিও পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এবার আসুন মুদ্রার উল্টো পিঠটা দেখি। রাজনীতির মাঠে সততা, ডিসিপ্লিন বা শিষ্টাচার বলে যদি কিছু থাকে, তবে তার অনন্য নজির স্থাপন করেছে জামায়াতে ইসলামী। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতাদের দিকে তাকান। নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম, এরা কেউই বিএনপির জোটে যাননি। এরা বেছে নিয়েছিলেন জামায়াতকে, আর এই স্মার্ট চয়েসটাই তাদের ভাগ্য বদলে দিয়েছে। জামায়াত এনসিপির জন্য শুধু আসন ছাড়েনি, তারা তাদের
নিজেদের নিশ্চিত বিজয়ের আসনগুলো ছেড়ে দিয়ে প্রমাণ করেছে ক্ষমতার চেয়ে তাদের কাছে আদর্শিক জোট এবং তরুণ নেতৃত্বকে প্রমোট করাটা বেশি জরুরি। কেস স্টাডি হিসেবে ঢাকা 11 আসনের দিকে তাকানো যাক। এখানে জামায়াতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী। কিন্তু জোটের স্বার্থে জামায়াত এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হলো, আসন ছেড়ে দেওয়ার পর আতিকুর রহমান মন খারাপ করে ঘরে বসে থাকেননি। তিনি নাহিদ ইসলামকে নিজের বাসায় দাওয়াত করে খাইয়েছেন, ফুলের মালা দিয়ে বরণ করেছেন এবং নিজের হাজার হাজার কর্মীকে নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে দিনরাত কাজ করার জন্য। বিএনপির হাসান মামুন যেখানে নূরকে ডুবাচ্ছেন, সেখানে জামায়াতের আতিকুর রহমান নাহিদকে জেতানোর জন্য নিজের ঘাম ঝরাচ্ছেন। এটাই হলো পলিটিক্যাল ডিসিপ্লিন, এটাই হলো রাজনৈতিক শিষ্টাচার। আরেকটি উদাহরণ রংপুর 4 আসন। রংপুর হলো জামায়াতের দুর্গ। বলা হয় রংপুরের 33টি আসনেই জামায়াত জেতার ক্ষমতা রাখে। পীরগাছা কাউনিয়া আসনে জামায়াতের মহানগরীর আমির এটিএম আজম খান দীর্ঘদিন ধরে কাজ করছিলেন, কিন্তু ছাত্রনেতা আখতার হোসেনের জন্য তাকে কোরবানি দেয়া হয়েছে। জামায়াতের কর্মীরা এখন আজম খানের বদলে আখতারের জন্য 3 গুণ বেশি পরিশ্রম করছেন। এই যে ত্যাগ, এই যে দলীয় শৃঙ্খলা, এটা এনসিপি নেতারা বিএনপি জোটে গেলে স্বপ্নেও ভাবতেন না। তাদের অবস্থা হতো নূরের মতো কিংবা জুনায়েদ সাকির মতো। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ কিংবা পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমের জন্যও একই ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে জামায়াতের জেলা আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিজে সরে দাঁড়িয়ে সার্জিসের পক্ষে কাজ করছেন। এখানে জামায়াতের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। জামায়াত চাইলে এসব আসনে অনায়াসেই জিততে পারত, কিন্তু তারা সেই নিশ্চিত জয় তরুণদের হাতে তুলে দিয়েছে। কারণ তারা বোঝে ভবিষ্যৎ রাজনীতি টিকিয়ে রাখতে হলে ইগো বিসর্জন দিতে হবে। নাহিদ আখতাররা অত্যন্ত বুদ্ধিমান। তারা বুঝেছেন ফেসবুকের ফেস ভ্যালু দিয়ে লাইক পাওয়া যায়, কিন্তু ভোট পাওয়া যায় না। ভোটের জন্য লাগে মাঠের শক্তিশালী সংগঠন, যা এনসিপির নেই কিন্তু জামায়াতের আছে। তাই তারা জামায়াতের ডিসিপ্লিন আর কমিটমেন্টের উপর আস্থা রেখেছেন। বিএনপির সঙ্গে জোট করলে নাহিদ বা হাসনাতদেরও হয়তো নূরের মতো সংবাদ সম্মেলন করে কাঁদতে হতো, কারণ বিএনপি তাদের নিজেদের দলের নেতাদেরই সামলাতে পারে না। জোটের শরিকদের দেখবে কখন? আবেগ দিয়ে পেট ভরে না, রাজনীতিতে বাস্তবতা বুঝতে হয়। ভিপি নূর সেই বাস্তবতা বোঝেননি। তিনি বিএনপির বড় ভাই সুলভ আচরণে বিশ্বাস করে আজ ডুবতে বসেছেন। অন্যদিকে এনসিপি সঠিক জায়গায় বাজি ধরে এখন সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আসা যাক আসন সমঝোতার ফাইনাল খেলায়। জামায়াতে ইসলামী তাদের দীর্ঘদিনের পরীক্ষিত 12 দলীয় জোট এবং এনসিপিকে নিয়ে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে। জানা গেছে জামায়াত 190টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে, আর বাকি 110টি আসন তারা ছেড়ে দিয়েছে মিত্রদের জন্য। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল নির্বাচন করবে 35টি আসনে, এনসিপি 30টি, খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, এলডিপি 3টি, লেবার পার্টি 3টি, জাগপা 3টি এবং এবি পার্টি 2 থেকে 3টি আসনে। তবে এখানেও কিছু কিন্তু আছে। এবি পার্টি এবং চরমোনাই এই 2 দল সম্ভবত নিজেদের অবস্থান একটু বেশি বড় করে দেখছে। এবি পার্টি আরও বেশি আসন চায়, আর চরমোনাই তো বলেই দিয়েছে 100 আসন না পেলে তারা জামায়াতের সঙ্গে থাকবে না। ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিবিসিকে এমনটাই জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এদের অবস্থা অনেকটা সুখে থাকলে ভূতে কিলানোর মতো। জামায়াতের উচিত সসম্মানে এদের বিএনপির হাতে তুলে দেয়া, কারণ রাজনীতিতে নিজেদের ওজন বুঝতে না পারলে পতন অনিবার্য। ভিপি নূরের ঘটনা থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। জামায়াতের ছেড়ে দেওয়া আসনগুলোতে এরা যদি জামানত হারায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এবি পার্টি কিংবা চরমোনাইয়ের সেই পলিটিক্যাল ম্যাচিউরিটি বা দূরদর্শিতার অভাব স্পষ্ট। ইতিহাস তাদের সুযোগ দিয়েছিল, কিন্তু অতিরিক্ত লোভ আর ইগো সেই সুযোগকে নষ্ট করতে পারে। ভিপি নূরের চোখের জল আর নাহিদদের বিজয়ের হাসি, এই দুটি দৃশ্যই 2026 নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা। রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয় তা আজ সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। যারা মাঠের শক্তি আর সাংগঠনিক ভিত্তি ছাড়া শুধু হাওয়ায় ভেসে রাজনীতি করতে চান, তাদের জন্য অপেক্ষা করছে করুণ পরিণতি। আর যারা ত্যাগ, শৃঙ্খলা আর সঠিক সমীকরণে বিশ্বাসী, তারাই হাসবে শেষ হাসি। দর্শক, আপনাদের কি মনে হয় নূরের এই অবস্থার জন্য কে দায়ী? তার নিজের ভুল সিদ্ধান্ত নাকি বিএনপির অসহযোগিতা? আর নাহিদ আখতারদের এই জোট কি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় ঘুরিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।